পশ্চিম মেদিনীপুরের শালবনির কমলাগানে এই মুহূর্তে আমরা রয়েছি। এখানে ডিফেন্সের জমিতে সাধারণ মানুষ, এখানকার তফসিলি জাতি উপজাতি শতকরা 90% মানুষ, তারা প্রায় দীর্ঘ কয়েক দশক ধরে, কয়েক পুরুষ ধরে তারা বসবাস করছেন। সেই জায়গায় এই আজকের দিনে যারা আছেন এই জমির ওপরে, তাদেরকে নোটিশ জারি করা হয়েছে, আগামী 15 দিনের মধ্যে তাদেরকে জায়গা খালি করে দিতে হবে। ফলে এই কমলা গ্রামের প্রায় 2000 মানুষ এবং প্রায় কয়েকশো পরিবার তারা এখন ভীষণ সংকটের মধ্যে পড়েছেন এবং তারা ক্ষিপ্ত এই কারণে যে তাদের সাত পুরুষ 4 পুরুষ যারা আছে, তারা যেখানে থেকেছেন এখানেই তারা বড় হয়েছেন এবং তারা এখানকার ভূমিপুত্র, অথচ তাদেরকে আজকে নোটিশ দিয়ে এই জায়গা থেকে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং 15 দিনের নোটিশ, যেটা আগামী 24 ঘন্টার মধ্যে তাদের জায়গা খালি করতে হবে। আজকে সেই আশঙ্কা নিয়ে তারা রয়েছেন। আমরা দেখলাম পুরো গ্রামের মানুষ ভেঙে পড়েছেন এবং তাদের একটাই দাবি, ন্যায্য পুনর্বাসন ছাড়া তারা এইখান থেকে এক চুলও নড়বেন না। প্রয়োজনে রক্ত ঝরবে, প্রয়োজনে সমস্ত কিছু অবরোধ করে দেওয়া হবে, কিন্তু তারা তাদের জায়গা ছেড়ে যাবেন না। ক্যামেরায় সলিল দাসের সাথে সুভাষিস, সংবাদ সোচ্চার.com। হ্যাঁ, ছেলেকে আসামি আর আপনার ইয়েরা বিবাদী বা বাদী এভাবে করে ইয়ে করে আমাদের কোনো ডকুমেন্টস নেই। একটু আমাদের এটা ওনাকে পাঠিয়ে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এই আপনাকে দিয়ে ফোন, হ্যাঁ এটা আপনি আমাদের পাঠিয়ে দেবেন। শুরু করুন। বর্তমানে শালবনীতে যে ডিফেন্সের জায়গা, যে জমির উপর আপনারা রয়েছেন বলে বারবার আপনাদের কাছে নোটিশ আসছে, 2022-এ এসছে এবং এখন যে আপনাদেরকে উচ্ছেদের জন্য যে অর্ডার কপি সার্ভ করা হয়েছে, সেই নিয়ে আপনারা কি বলবেন, কি বলতে চান? স্যার, আমরা এখানে কমলা গ্রামে 2022 সালে যে নোটিশ পেয়েছিলাম, তার এগেনস্টে আমরা একটা জিনিস দেখিয়েছিলাম যে এগুলো তো পিতৃপুরুষের ভূমি, আমাদের 5 পুরুষের ভূমি, আমরা পাকিস্তান বা বাংলাদেশ থেকে আসিনি, তার ডকুমেন্টস আছে আমাদের। এবার ব্রিটিশ সরকার ইন্ডিয়া গভর্নমেন্ট হয়ে গেছে, কিন্তু আমাদের স্বাধীনতা নেই। কেন স্বাধীনতা নেই দেখুন, এবার বাবা ঠাকুরদাদাকে এখান থেকে নোটিশ দেয়, সেই নোটিশ দেয় 1942 সালে আমাদের গোটা কমলা গ্রামটাকে। তখন গোটা 30 বাড়ি ছিল। এবারে সেই নোটিশের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য নোটিশ দিয়েছিল, সেই নোটিশের কপি আছে আমার জন্মের আগে। এবার তখন ওরা সরে যায় এই পাশে খাল্লার, যেখানে আত্মীয় বাড়ি টাড়িতেই যায়। তারপর স্যার এই 78-80 বছর হয়ে গেল আমরা এখানে জানি না আমরা বাস করছি। সেই যে বাড়িঘর যখনই স্বাধীনতা হয়ে গেছে 47-এ, সবাই ফিরে এসে যে যার আপন পিতৃ, হ্যাঁ ওটা 6 মাসের জন্য সরে যাওয়ার কথা বলেছিল। তারপর স্যার 6 মাস পরে যখন ওই স্বাধীনতা হয়ে যায়, তখন যে যার জায়গায় সে তার বাবা ঠাকুরদাদারা এসে বসে যায়। সেই থেকেই আমরা রয়েছি। আমরা এখন তো জানি না যে এটা ডিফেন্সের বলে, এটাও তো বুঝতে পারছি। এবার এখন নোটিশ দিয়ে পাঠাচ্ছে ডিফেন্সের জায়গায়, 22 সালে নোটিশ দিয়েছিল উঠে যেতে হবে, এই আপনাদের জায়গার ডকুমেন্টস দেখান। আমাদের জায়গার ডকুমেন্টস কিরম আছে, 1942-এর আগে আমাদের জায়গা এটাই ছিল, সেটা দেখাতে পেরেছি। কিন্তু তারপরে নোটিশ দিয়েছিল 42 সালে, সেটাও দেখিয়েছি ওনাদের। আর তারপরে ওই ব্রিটিশ গভর্নমেন্ট তাদের লোগো দিয়ে আমাদেরকে তখন 6 মাসের নোটিশ দিয়েছিল। এখন ডিটেলস কি হয়েছে, ইন্ডিয়া গভর্নমেন্ট এখন ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট হয়ে গেছে। আমাদের কিন্তু স্বাধীনতা নেই। সেখান থেকে এসে যে আমরা বসলাম ঠাকুরদাদা, ওরা আমাদের স্বাধীনতা কোথায়? এখন বলছে নোটিশ এটা আমাদের জায়গায় উঠে যাও। এবার আমরা ডিটেলস চাইছি, গোটা গ্রামবাসী কোথায় যাবে স্যার? সব লেবার শ্রেণী, SC ST কাস্ট। হ্যাঁ, তারপরে স্যার তিলে তিলে করে, এখন তো একটাও মাটির বাড়ি সব ছিল, তিলে তিলে গড়েছে, বাইরে গিয়ে কাজ করে এসে এখানে অল্প অল্প করে পাকার বাড়ি একটা করে ছাদ করেছে। এখন হঠাৎ যদি বলে ভেঙে চলে যেতে হবে, আমরা যাবো কোথায়? এটাই আমাদের প্রশ্ন। আর এটার বিচার চাই, বাস্তব সত্যটা, অন্তত গ্রামটা বাঁচা, তাহলে আমরা কোথায় যাব? আমাদের থাকার জায়গা নেই। করলেন, হাইকোর্টে মামলা হলো, হেরে গেলেন, সুপ্রিম কোর্টে গেলেন, সেখানেও হেরে গেলেন, তারপরে কি হবে? উচ্ছেদ হয়েই যাবে? না স্যার, আমরা তো সেই নিয়ে চিন্তিত খুবই। আমরা সকলেই আছি, পুরো গ্রামটাই আমরা খুবই চিন্তিত।
যদি আমাদের জাজেসরা আমাদের ব্যাপারটা না ভাবেন বা সরকার যদি না ভাবেন, তাহলে আমি তো উদ্বাস্তু হয়ে যাব সেই বাংলাদেশের মতো। আমরা তাহলে যাব কোথায়? সেটা আমার মনে হয় যে আমরা যেহেতু এখানে নাগরিক, মানে আমাদের ভারতবর্ষের নাগরিক, এবং আমরা বাবা, আমাদের ঠাকুরদা এবং আমরা সবাই বসবাস করছি এখানে এতদিন ধরে। আর যদি এটাই ভেবেছিল সরকার, যদি এটাই ভাবতেন, বা ডিফেন্স যদি মিনিস্টার এটাই ভাবতেন যে আমরা এখানে উদ্বাস্তু, তাহলে আমাদেরকে অনেক আগে থেকেই সতর্ক করতে পারতেন। আমরা তো এখানে বর্ন, আমার বয়স 62 বছর, আমি এতদিন এখানেই জন্মেছি। আমার বাবা ঠাকুরদা এখানেই আছেন, ছিলেন এবং মারা গেছে। বছরে আপনারা যেটা আছেন তার মধ্যে 26/6/42 একটা নোটিশ দিয়েছিল, এখান থেকে আপনারা উঠে যান। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন ওই নোটিশটা আমাদের কাছে আছে। তারপরে ওইটা যখন আবার 3 মাস পরে একটা নোটিশ এসছে ফিরে আসার, তাতে লেখা ছিল, ইংরেজিতে লেখা ছিল, বলছিল যে আপনারা না ইয়ে ছাড়া, মানে আমাদের না আদেশ ছাড়া আপনারা আসবেননি। সেটা 1942 সালের কথা, তখন তো আমাদের জন্ম নিয়েছেন। তারপর তো ওরা চলে যাওয়ার পর কোনো নোটিশ দিয়েছে কিনা বাবা বা 47 সাল দেশ স্বাধীন হওয়ার পর থেকে, এদিকে দেখো, 47 সাল দেশ স্বাধীন হওয়ার পর থেকে আপনাদের এখানে আপনারা নিরবচ্ছিন্নভাবে বসবাস করেছেন। এই অঞ্চলের আপনারা ভূমিপুত্র, তাই তো? একদম। আজকে 7-8 পুরুষ আপনারা এখানে থেকেছেন। হঠাৎ কি এমন হলো যে 2024-এ আপনাদেরকে এই জমি ছেড়ে চলে যেতে বলছে? আপনারা যাবেন কোথায়? সেটাই তো স্যার আমাদের চিন্তা স্যার। মানে 22 সালে একটা নোটিশ দিয়েছিল যে আপনাদের কি ডকুমেন্টস আছে, আপনারা যে এখানে বসে আছেন কি ডকুমেন্টস আছে আমাদেরকে নিয়ে আসুন দেখান। আমাদের কাছে যা ছিল, মানে এখন আধার কার্ড, ভোটার কার্ড, পুরোনো দিনে ওই যে একটা অর্ডার দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 1942 সালে, সেখানে হ্যাঁ ওই সবগুলো আছে, নোটিশ আছে, ওগুলো দেখিয়ে গেছিলাম। ওগুলো তো ওরা কেয়ার করেন, রাজ্য মানে ওগুলো ললিতা দলই কোথাকে যাবো আমরা? গরিব মানুষকে দেখা যাবার আমার কোথাও আই নাই আমাদের, এই ছেড়ে কোথাও যাবো নি আমরা। এখানে ক পুরুষ ধরে রয়েছেন আপনারা? 3 পুরুষ ধরে এখানে আছি। 3 পুরুষ ধরে হ্যাঁ। রয়েছেন। এই দিকে কোথাও যাবো নি। কি কাজকর্ম কি করেন? হ্যাঁ, কাজকর্ম কি? খেটে খাই তো, খেটে খা সংসারে তো কাজে গেছি, লোকের কাজে এসে যাওয়াতে। এই যে বলছি আপনাদের জমি ছেড়ে দেওয়ার কথা, যদি জোর করে উচ্ছেদ করতে আসে কি করবেন? রাস্তায় যে থাকবো, কোথায় থাকবো, প্রতিবাদ করবো আমরা। আমরা যাবো নি, জায়গা দেখিয়ে দিন কোথায় থাকবো, তাহলে সেখানে থাকবো। এখন বলছে তো জমি ছেড়ে দেওয়ার কথা বলছে, কি করবে মাসি তুমি বলো? তাই জমি আবার কি গরিব মানুষ, হ্যাঁ, গরিব মানুষ কোথায় কি করবে? কোথায় যাবে? একদমই তাই, গরিব মানুষ কোথায় যাবে? আজকে এই গ্রামে না এলে বোঝা যেত না যে মানুষের অসহায়তাটা কি প্রচন্ড। সকাল থেকে শয়ে শয়ে মানুষ আসছেন, এই বয়স্ক মানুষ, তারা আজকে অসহায়ের মতো তারা কোথায় যাবে যদি সত্যি তাদেরকে উচ্ছেদ করা হয়? এই অমানবিক কাজের বিরুদ্ধেই তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন, তার কাছে দরবার করছেন যাতে আগামী দিনে তাদের সাথে সুবিচার হয়। ডিফেন্সের জমি এই কথা বলে যাদেরকে উচ্ছেদের কথা ভাবা হচ্ছে, তাদের যেন যোগ্য পুনর্বাসন দেওয়া হয়, এই আবেদন তাদের, এই দাবি তাদের। আজকে এই কমলা গ্রামের সমস্ত মানুষ ভেঙে পড়েছে। আরেকজন বয়স্ক মহিলা আমাদের সাথে কথা বলতে এসছেন, দেখুন। বলুন মাসি, আপনার নাম বলুন। আমরা 3 পুরুষ রয়েছি, আমরা এখন কোথাকে যাবো? আর সব তুলে দিবে বলছে। আপনার নাম কি? আমার নাম আশা দলই। আপনাকে তুলে দেবে বলছে, কি করবেন? কি করবা? তুলে দেবে, কোথাকে যাবো বলো দেখি? এখানেই থাকবো। বাড়িতে কে কে আছে আপনার? আমার বেটা আছে, বউ আছে, আমরা 5-6 জন। 5-6 জনের পরিবার। এইরকমই অসহায় মানুষ, বিভিন্ন পরিবারের কাছে তাদের নোটিশ এসছে। তারা আজকে সম্পূর্ণভাবে হতভম্ব, কি করবেন বুঝে উঠতে পারছেন না। এর দরজায় ওর দরজায় ঘুরছেন, বিভিন্ন প্রশাসনিক মহলে দরবার করছেন, কিন্তু কোনো জায়গা থেকে কোনো সদর্থক পাওয়া যাচ্ছে না। আজকে এই অঞ্চলের যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি যারা আছেন, তারাও তাদের দায়িত্ব এর মধ্যে এটা নিচ্ছেন না, তারাও মুখ লুকোচ্ছেন। আজকে এত মানুষ তারা বিপদের মধ্যে পড়েছেন, যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।
যে সমস্ত বাড়িতে নোটিশ এসছে সেই সমস্ত বাড়ির মানুষেরা তারা রাস্তায় তারা নেমে এসছেন। ভীষণভাবে মানুষ ক্ষুব্ধ এবং আতঙ্কিত, যে কোনো মুহূর্তে তাদেরকে উচ্ছেদ করা হতে পারে। আমরা এই মুহূর্তে সেই গ্রামের মধ্যে আছি এবং গ্রামের মানুষের সাথে কথা বলছি যে কিভাবে দীর্ঘদিন ধরে বসবাসকারী এখানকার মানুষদেরকে জোর জবরদস্তি উচ্ছেদ করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। আশ্চর্যের বিষয়, যখন আমাদের দেশের রাজনৈতিক নেতারা বাংলাদেশের হিন্দুদের নিয়ে কুম্ভীরাস্য করছেন, বাংলাদেশের হিন্দুরা সংকটে পড়েছে বলে তারা কুম্ভীরাস্য বর্ষণ করছেন, ঠিক তখনই এই পশ্চিম মেদিনীপুরের শালবনির কমলা গ্রামে দেখা যাচ্ছে বিস্তীর্ণ অঞ্চলের মানুষকে উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছে। বিস্তীর্ণ অঞ্চলের মানুষকে তাদের জায়গা জমি থেকে তাদেরকে উচ্ছেদ করা হবে বলে নোটিশ দিয়েছে, জানিয়ে পুরো গ্রাম আজ ক্ষিপ্ত এবং প্রচণ্ড উত্তেজনা গ্রামের মধ্যে আমরা লক্ষ্য করছি। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, এ বিষয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তাদের কোনো রকম হেলদোল নেই। এখানকার মানুষের অভিযোগ যে গত লোকসভা নির্বাচনে এখানকার যিনি সাংসদ হয়েছেন জুন মালিয়া, তাকে বিষয়টি জানানো হয়েছিল, তখন তিনি আশ্বাস দিয়েছিলেন যে তিনি এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন যাতে কোনো মানুষ উচ্ছেদ না হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, ভোট মিটতেই যে যার মতো পগার পার হয়েছেন। গ্রামের মানুষ এখন সম্পূর্ণ অসহায়। তারা সাধারণ ডিএম এসপি থেকে শুরু করে সমস্ত দপ্তরে তারা চিঠি দিয়েছেন, তাদের অসহায়তার কথা জানিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, এই যে তাদেরকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, এই উচ্ছেদের নোটিশটাই সম্পূর্ণ অবৈধ। কারণ এখানকার বহু মানুষ তারা বলছেন তাদের এটা রায়তি সম্পত্তি, তারা ব্রিটিশ আমলের আগে থেকে এখানে বসবাস করছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে জোর করে ডিফেন্সের জায়গা বলে উচ্ছেদের নোটিশ ধরানো হচ্ছে, যা অন্যায়, জুলুমবাজি, রাষ্ট্রীয় সন্ত্রাস, যার বিরুদ্ধে আজকে এই কমলা গ্রামের সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমে এসছেন এবং আমাদের ক্যামেরার সামনে তারা এসে ক্ষোভে ফেটে পড়ছেন। এই মুহূর্তে আমরা কমলা গ্রামে সংবাদ সোচ্চার.com। আমরা ইতি টানতে চাইছি এটা। যেহেতু রাস্তায় নামাতে চেষ্টা করেছে, আমরা রাস্তায় নেমে বসবাস করব কয়েকদিন পর। আমরা তবু রাজ্য সরকার, কেন্দ্র সরকার, এখানে কোনো বুলডোজার বা কোনো কিছু আসলেই জানবেন এখানে পুরো রাস্তা অবরোধ হবে। এই ছেলে মেয়ে বউ বাড়ির গ্রামবাসী এখানেই থাকবে, রান্না হবে, খাওয়া দাওয়া করবে। আজ আমার বাবার বয়স 70 বছর, সে এইখানে বসবাস করেছে। আজ সে মৃত্যু সোজা হয়তো 10 বছর বাঁচবে, তার জন্ম এখানে হয়েছে। আমরা আজ 35 বছর আমরা বসবাস করছি এখানে। এখন যদি হট করে বলে এটা আমাদের জায়গা, ডিফেন্সের এর থেকে আমাদের জায়গা, আমরা যাবো কোথায়? আমরা রাজ্য সরকারকে ট্যাক্স দিয়েছি, রাজ্য সরকার আমাদেরকে রাস্তা করে দিয়েছে, রাজ্য সরকার ইলেকট্রিক দিয়েছে, আইসিডিএস স্কুল হয়েছে, প্রাইমারি স্কুল হয়েছে, তাহলে কেন দিল রাজ্য সরকার? অতএব প্রধানমন্ত্রী আবাস যোজনা পর্যন্ত দিয়েছে, বাড়ি হয়েছে, বলতে দাও। আজ পর্যন্ত কোনো অবজেকশন নাই। এই সকল হয়ে যাওয়ার পরে আজ 35 বছর বসবাস করার পরে বলছে ল্যান্ড আমাদের, আপনাদের চলে যেতে হবে। আমরা এখন যাব কোথায়? অতএব রাজ্য সরকার, কেন্দ্র সরকার মিলে কি পরিস্থিতি বা কি করবে আমাদের জন্য? আমরা তো বাইরের লোক নয়, আমরা তো আর অন্য দেশের লোক নয়, বাংলাদেশের লোক, বাইরের লোক তা তো নয়। আমরা আমাদের নোটিশ পাওয়ার জন্য আমাদের আর রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমরা জায়গা ছাড়বো না, আমাদের একটা হেস্তনেস্ত করতেই হবে। আমরা যেভাবে এইসব অনেকদিন অপেক্ষা করে করে আজ আমরা মাথার উপর ছাদ করি। ছাদ যদি কেড়ে নেয় আমরা যাব কোথায়? আমরা কোথায় যাব? বাচ্চা কাচ্চা, ছেলে পুলে, সমস্ত গরিব শ্রেণীর মানুষকে তখন খেতে পেত না, এখন সবাই একটা করে মাথার ছাদ করেছে। জল, বাসস্থান, আলো সবাই সবকিছু করে নিয়েছে। আমাদের ব্যবস্থা করতেই হবে। রাজনৈতিক নেতাদের ভূমিকাটা কি, তারা কি বলতে? আমরা রাজনৈতিক নেতাদের আমরা সবাইকে বলছি, আমরা কোনো কালার বলছি না। আমাদের যে আমাদের এ করে দেবে, মানে হেস্তনেস্ত করে দেবে, আমরা তার কাছে যাচ্ছি। আমরা কোনো কালার দেখছি না। রাজ্যের মুখ্যমন্ত্রী এখন দেখুন, বিষয়টা হচ্ছে যে অত্যন্ত সেন্সিটিভ বিষয়, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি সদ্য বিধায়ক নির্বাচিত হয়েছি, কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে এই এলাকাটা আমি নার্সিং করি এবং জেলার সভাপতি প্রায় ধরুন 4 বছর হতে চলল,
বিষয়টা আমার নজরে অনেকদিনই এসেছে, কিন্তু এই বিষয়ে সরকারি যে চিন্তাভাবনা, অর্থাৎ সরকারের পক্ষ থেকেও খুব পজিটিভ রেসপন্স আছে। অনেকগুলি গ্রাম নিয়ে দীর্ঘদিন ধরে, এরকম নয় কি যে একটা জেনারেশন এখন আছে, কয়েকটা জেনারেশন ওখানে বসবাস করছে। হঠাৎ করেই ডিফেন্স থেকে এই নোটিশটা, যে এই যে ধরুন শর্ট ডেট একটা বেঁধে দেওয়া, যে এই পিরিয়ডের মধ্যে উঠে যেতে হবে, এটা কি সম্ভব? যে ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে যার কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, এভরিথিং, যা যা ডকুমেন্টস হলে তাকে নাগরিক বলা যায়, সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও, এবং আমি আবার বলছি যে ভালো করে এটাকে নজরে আনবেন, যে একটা জেনারেশন না, হয়তো 3টে জেনারেশন, তারা কি 4টে জেনারেশন ওখানেই তারা আছে, বড় হয়েছে, সরকারি অর্থে সেখানে রাস্তা হচ্ছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে, লাইট হয়েছে। হঠাৎ করে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন প্রতিরক্ষা মন্ত্রক থেকে চিঠি করা হচ্ছে যে এটা আমাদের জায়গা, আপনাদেরকে 15 দিনের মধ্যে এখান থেকে উঠে যেতে হবে। তো এটা নিয়ে আমরা ওই এলাকার মানুষরা ইতিমধ্যেই এই সপ্তাহেতে হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা করেছে। আমরাও এই বিষয়ে সাপোর্ট করছি, এবং যেহেতু বিধানসভা চলছিল আমি ওখানে যেতে পারিনি, তো আমি এই বুধবারের পরে ওখানে যাব, এবং এইটুকু দায়িত্ব নিয়ে আপনাদের মধ্য দিয়ে আমি জানাতে পারি যে এই আন্দোলনে ওই এলাকার মানুষের পাশে আমরা আছি, কারণ আমরা একমাত্র রাজনৈতিক দল বাংলার যেখানে মানুষের কথা আমরা তুলে ধরি, এবং যেখানে আমাদের নেত্রী একটা কথা বারবার বলেন যে গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে, সে যেন মানুষের পাশে থেকে মানুষের এটা ন্যায্য দাবি বলতে পারেন। কারণ আমি আজকে 4 পুরুষ ধরে বসবাস করলাম, আমার ছেলে মেয়ে বড় হলো, এখান থেকে আমার ছেলে মেয়ে কর্মের সূত্রে কাজে যুক্ত হলো, আমার বাড়িঘর দুয়ার তৈরি হলো, হঠাৎ করে কোনো কিছুর মধ্যে না জানিয়ে, কাউকে কোনো কিছু আলোচনা না করে, ধরুন আজকে যদি প্রতিরক্ষা মন্ত্রক এটা রাজ্য সরকারকে জানায়, এবং আপনারা জানেন যেহেতু যে এখানে যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি আইএস হিসাবে এবং একজন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন একজন উচ্চপদস্থ আধিকারিক হিসাবে তিনি রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করলেও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয়ে তিনি যোগাযোগ রাখেন। তো স্বভাবতই আজকে প্রতিরক্ষা মন্ত্রক যদি থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মধ্য দিয়ে যে এই জায়গাটা আমাদের আছে, আপনি একটা টেবিল তৈরি করুন যেখানে রাজ্য সরকারের প্রতিনিধি থাকবে, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি থাকবে, প্রতিরক্ষা মন্ত্রক থাকবে, আলাপ আলোচনা করে এই লোকেদেরকে পুনর্বাসন তো অনেক পরের জিনিস, আমাদের জায়গা লাগবে। তো ওখানে ট্যাক্সাল আছে, ওখানে এক সময় ওনারা থ্রু ডিএম এর কাছে এলে তো ডিএম অল্টারনেট ব্যবস্থা করতে পারত, সেটা না করে সরাসরি ওই গ্রামে গিয়ে মানুষকে লেটার ইস্যু করা যে তোমরা উইথিন 15 ডেজের মধ্যে এই জায়গা ছেড়ে দাও, এটা এক প্রকার থ্রেটের মতো, যে আমি ভাই প্রতিরক্ষা মন্ত্রক, আমার ক্ষমতা আছে, তোমরা ওঠো নাহলে আমি তুলে দেবো। এটা হয় না। একটা ভারতবর্ষের যে আমাদের অঙ্গরাজ্যে তার যে একটা সাংবিধানিক পরিকাঠামো আছে, সেখানে এরকম ভাবে একটা অঙ্গরাজ্যের কিছু মানুষকে, কিছু গ্রামকে হঠাৎ করে উচ্ছেদ করে দখলদারি নিয়ে নেবে, এটা হতে পারে না। ওনারা যে 15 দিন একটা ডেডলাইন দিয়েছিল সেটা কিন্তু আগামীকাল শেষ হচ্ছে। আমরা ইতিমধ্যেই ওই এলাকার মানুষকে নিয়ে হাইকোর্টে একটা মামলা করেছি, 2-1 দিনের মধ্যে শুনানি হবে, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি জনপ্রতিনিধি হিসাবে একটা লোককেও ওখান থেকে উঠতে দেবো না। আমি তার জন্য রেডি আছি, ওখানকার মানুষ প্রস্তুত আছে। যদি ওখানে রাস্তায় বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, আমি নিজে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে, কারণ এটা মানুষের ন্যায্য দাবি যে তুমি তোমার জায়গার প্রয়োজন, তো তুমি জায়গার প্রয়োজনে তুমি বলো, তোমার জায়গা হতে পারে মেবি, কিন্তু আজকে যেখানে 4টে জেনারেশন বসবাস করছে, হঠাৎ করে কোথায় তারা যাবে? এতগুলো মানুষ, এতগুলো পরিবার নিয়ে, এতগুলো গ্রাম হঠাৎ করে কোথায় চলে যাবে? তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনেক মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সরকার চলেন, এবং যেখানে মানুষ এইভাবে বুঝছি, এবং যেহেতু বিধানসভা চলছিল আমি ওখানে যেতে পারিনি, তো আমি এই বুধবারের পরে ওখানে যাব, এবং এইটুকু দায়িত্ব নিয়ে আপনাদের মধ্য দিয়ে আমি জানাতে পারি যে এই আন্দোলনে ওই এলাকার মানুষের পাশে আমরা আছি, কারণ আমরা একমাত্র রাজনৈতিক দল বাংলার যেখানে মানুষের কথা আমরা তুলে ধরি, এবং যেখানে আমাদের নেত্রী একটা কথা বারবার বলেন যে গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে, সে যেন মানুষের পাশে থেকে মানুষের এটা ন্যায্য দাবি বলতে পারেন। কারণ আমি আজকে 4 পুরুষ ধরে বসবাস করলাম, আমার ছেলে মেয়ে বড় হলো, এখান থেকে আমার ছেলে মেয়ে কর্মের সূত্রে কাজে যুক্ত হলো,
আমার বাড়িঘর দুয়ার তৈরি হলো, হঠাৎ করে কোনো কিছুর মধ্যে না জানিয়ে, কাউকে কোনো কিছু আলোচনা না করে, ধরুন আজকে যদি প্রতিরক্ষা মন্ত্রক এটা রাজ্য সরকারকে জানায়, এবং আপনারা জানেন যেহেতু যে এখানে যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি আইএস হিসাবে এবং একজন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন একজন উচ্চপদস্থ আধিকারিক হিসাবে তিনি রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করলেও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয়ে তিনি যোগাযোগ রাখেন। তো স্বভাবতই আজকে প্রতিরক্ষা মন্ত্রক যদি থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মধ্য দিয়ে যে এই জায়গাটা আমাদের আছে, আপনি একটা টেবিল তৈরি করুন যেখানে রাজ্য সরকারের প্রতিনিধি থাকবে, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি থাকবে, প্রতিরক্ষা মন্ত্রক থাকবে, আলাপ আলোচনা করে এই লোকেদেরকে পুনর্বাসন তো অনেক পরের জিনিস, আমাদের জায়গা লাগবে। তো ওখানে ট্যাক্সাল আছে, ওখানে এক সময়তে প্লেন ওঠানামা করতো, অর্থাৎ ওখানে একটা এয়ারপোর্টেরও মতো জায়গা আছে ওই বাকিবাদ 4 নম্বর অঞ্চলের মধ্যে। তো এরকম কেন্দ্রীয় সরকারের জায়গার পাশাপাশি রাজ্য সরকারের অনেক এরিয়া আছে ওই এলাকাতে অলরেডি। কোবরা অর্থাৎ আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের যে সিকিউরিটি এজেন্সিগুলো তার মধ্যে সিআইএসএফের একটা ওখানে ইউনিট আছে, কোবরার একটা ইউনিট আছে, ট্যাক্সাল ওখানে তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবেই যদি ওনাদের জায়গার প্রয়োজন থাকতো তো ওনারা থ্রু ডিএমের কাছে এলে তো ডিএম অল্টারনেট ব্যবস্থা করতে পারত। সেটা না করে সরাসরি ওই গ্রামে গিয়ে মানুষকে লেটার ইস্যু করা যে তোমরা উইথিন 15 ডেজের মধ্যেই জায়গা ছেড়ে দাও, এটা এক প্রকার থ্রেটের মতো যে আমি ভাই প্রতিরক্ষা মন্ত্রক, আমার ক্ষমতা আছে, তোমরা ওঠো নাহলে আমি তুলে দেবো। এটা হয় না। একটা ভারতবর্ষের যে আমাদের অঙ্গরাজ্যে তার যে একটা সাংবিধানিক পরিকাঠামো আছে, সেখানে এরকমভাবে একটা অঙ্গরাজ্যের কিছু মানুষকে, কিছু গ্রামকে হঠাৎ করে উচ্ছেদ করে দখলদারি নিয়ে নেবে, এটা হতে পারে না। নেতা তিনি বাংলাদেশের হিন্দুদের নিয়ে এখানে সোচ্চার, হিন্দুদের উচ্ছেদ করা হচ্ছে, হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে, এই নিয়ে এখানে সোচ্চার। কিন্তু তারই সরকার এই বাকিবাদ, এই কমলা গ্রামে মানুষকে উচ্ছেদের একটা পরিকল্পনা নিয়েছে। এটাকে কিভাবে দেখছেন? ওনার রাজনীতি, কারণ উনি তো মেদিনীপুরের ছেলে, ওনাকে আমি কাছ থেকে দেখেছি। দ্বিচারিতা আর ডাবল স্ট্যান্ডার্ড রোল ওনার সারা জীবনের পলিটিক্সের মধ্যে। দিদিমণি অন্ধের মতো ভালোবাসতেন, 100% আস্থা রেখেছিলেন। দিদিমণিকে কথায় কথায় ব্ল্যাকমেল করতেন, কারণ ওদের পলিটিক্সটা হচ্ছে ব্ল্যাকমেল পলিটিক্স। বিজেপিকেও তাই করছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কীভাবে দেখছে আমি জানি না, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই মানুষটির হাত ধরে বিজেপি কিন্তু পশ্চিমবাংলায় নিশ্চিহ্ন হয়ে যাবে, এবং আগামী বিধানসভায় বিজেপি এখানে 2 অঙ্কের অর্থাৎ 10 ছুঁতে পারবে কিনা সন্দেহ দাঁড়াচ্ছে।